বাত ব্যথা ও প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও কনুইয়ের ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি, আমরা আছি আপনার সেবায়। বাত ব্যথা ও প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও কনুইয়ের ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি, আমরা আছি আপনার সেবায়। স্বাস্থ্য এমন একটি মৌলিক মানবাধিকার যার পূর্ণাঙ্গ সঠিক বাস্তবায়ন দিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, রোগমুক্ত, সুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে Every man, woman and child on earth is born free and equal in dignity and right. We are brothers, sisters of this world. We have reason and conscience and should be friendly towards one another. Health and Human Rights, sponsored by DPRC Hospital. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর আজকের এপিসোডে। পৃথিবীতে এমন কম মানুষই আছেন যারা জীবনের কোনো না কোনো সময় মেরুদণ্ডের সমস্যায় ভোগেননি। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে প্রতি 5 জনে 4 জন লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছে। আর এজন্যই আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধান। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান। কথা বলবো স্যারের সাথে। স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন। জি স্যার, আমরা মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মেরুদণ্ডের মেডিকেল স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিতেন, তাহলে পরবর্তী আলোচনাটা বুঝতে দর্শকদের জন্য একটু সুবিধা হতো। আমার কাছে যে কোনো রোগী আসলেই শুরুতে যে সমস্যাটা হয়, রোগী জানেই না যে তার সমস্যা কোথায়। যেমন একটা রোগীর যদি সমস্যা হয় তার মেরুদণ্ডে, সে মনে করে যে তার কিডনিতে সমস্যা আছে, আর অবস্থানগুলো বুঝে না। মেরুদণ্ডটা কি? এটা টোটাল হিউম্যান যে বডির কঙ্কালের পুরা বডিটি আছে, এখানে এই মাথার নিচ থেকে এখান থেকে একেবারে পায়খানা রাস্তা পর্যন্ত পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিরদাঁড়া বা আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি মেরুদণ্ড, বাংলা ভাষায় যেটা বলা হয়, আর এটা ভার্টেব্রাল কলাম বলা হয় ডাক্তারি ভাষায়। এখানে টোটাল 33টা আলাদা আলাদা বডি নিয়ে এই টোটাল মেরুদণ্ডটা গঠিত হয়েছে। তার ভিতরে 7টা ঘাড়ের অংশ, 12টা আছে পিঠের অংশ এবং কোমরের অংশ আছে, 5টা ভাগ একেবারে সর্বনিম্ন আছে স্যাক্রাল বা কোক্সিস নামে একসাথে এই অংশটা। মেরুদণ্ডের সমস্যার ভিতরে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই ঘাড়ের অংশটা আর হচ্ছে এই কোমরের অংশটা। এই জিনিসটা বুঝতে হবে যে প্রায় এইসব কোমর ব্যথার জনিত সমস্যা রোগী নিয়ে আসে। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে লাম্বার ভার্টেব্রা, আর এখানে আছে স্যাক্রাল এবং কক্সিস এই নিচের অংশটা। এর ভিতরে দেখেন এই হচ্ছে একটা কশেরুকা, এই আরেকটা কশেরুকা, মাঝখানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা একটা ওয়াশার হিসাবে কাজ করে, রাবার ইলাস্টিক টাইপ সাবস্টেন্স, এটা আমরা সেকেন্ডারি কার্টিলেজ। এটা কি হয়, এই হাড্ডিটার উপরে যেন প্রেশার না পড়ে, এটা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। যত ওজনের শরীরই আসুক সে কিন্তু মেরুদণ্ড তাকে ক্যারি করছে। তো বেশিরভাগ সমস্যাই দেখা যায় এখন আমরা এই ডিস্ক গুলাতে হয়। এবং পিছনে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে হলুদ যে অংশটা নিচে নেমে এসেছে পিছন দিক দিয়ে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা স্নায়ুতন্ত্র, যেটা মাথা থেকে একেবারে পিঠের শিরদাঁড়ার ভিতর দিয়ে একেবারে পায়খানা রাস্তা পর্যন্ত চলে এসেছে। অনেকে স্যার মনে করেন যে মেরুদণ্ড আর স্পাইনাল কর্ড মানে একই জিনিস। না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মেরুদণ্ডটা হচ্ছে পুরাটা কি বোঝানো হয়, আর স্পাইনাল কর্ড বা মানে যেটা হচ্ছে স্নায়ু, সেটা হচ্ছে হলুদটা। যে মেরুদণ্ডে কোনো ব্যথা যেটি হোক, এখানে যদি কোনো সমস্যা হয়, ডিস্ক ফেটে যায়
বা যে কোনো সমস্যাই হোক, তখন এই যে হলুদ নার্ভ, এই নার্ভের মাধ্যমে কি করে ইম্পালস ক্যারি করে আমাদের ব্রেনে, এটা অনুভূতি জায়গা, তখন রোগী বুঝে যে হ্যাঁ যে আমার ব্যথা হচ্ছে অথবা সমস্যা হচ্ছে। কিন্তু এটা সমস্যাটা ক্যারি করে কিন্তু এই স্পাইনাল নার্ভ এবং সেটা কর্ডের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছে। প্রথম কি কি সিমটম দেখা দিলে, একেবারে প্রাইমারি লেভেলে প্রথম কি সিমটমটা দেখা দিলে মানুষ বুঝবে যে না এটা আমার মেরুদণ্ডেরই সমস্যা এবং আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? যে কোনো সমস্যায় আমরা যদি সেটা মেরুদণ্ডের হয়, প্রথমত শুরুতে মেরুদণ্ডের নিজস্ব ব্যথা হবে। মানে যদি কোনো কারো ঘাড়ে সমস্যা হয়, মেরুদণ্ডের ঘাড়ের অংশ, তাহলে ঘাড় ব্যথা হতে পারে। যদি পিঠের কোনো সমস্যা থাকে, পিঠে ব্যথা হতে পারে। কোমরে যদি কোনো সমস্যা থাকে, কোমর ব্যথা হতে পারে। এটা একেবারে শুরুতেই হয় সাধারণত। এই সমস্যাটা যদি চলতেই থাকে, হ্যাঁ, তারপরে এক পর্যায়ে দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর অথবা কয়েক মাস চলে গেলে ওই সমস্যাটা দেখা যায় যে ওই মেরুদণ্ডে ব্যথাটা নাও থাকতে পারে। অনেক সময় ঘাড়ের সমস্যা, হাতে ব্যথা আসতে পারে, হাত ঝিঝি হয়ে যেতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় রেফার্ড পেইন বলি। হ্যাঁ, তখন ওটা হাতে চলে আসে, হাতে ব্যথা হতে পারে, ঝিঝি লাগতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা। এটা নার্ভাস সিস্টেম জড়িত, সেহেতু সমস্যাটা বেশিরভাগই দেখা যায় মেরুদণ্ডের কোথাও সমস্যাটা হয়, ঘাড়ের সমস্যা হয়। দীর্ঘদিন কোমর ব্যথা কেউ ভুগে থাকেন, তাহলে দেখা যায় যে কোমরে ব্যথা অনেক সময় নাও থাকতে পারে, সেটা ব্যথা যে পায়ে চলে যেতে পারে। যেমন পায়ের নিচে যে মাংসপেশিগুলো আছে ওগুলাতে ব্যথা হতে পারে, ওখানে কামড়াইতে পারে, মাংসপেশি ভার হয়ে আসতেছে, মনে হয় যে পাটা টেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। তাহলে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু মেরুদণ্ডের কোমরের সমস্যা যদি হয়, এই জাতীয় সমস্যা পরবর্তীতে দেখা দিতে পারে। কোমর থেকে একেবারে ঘাড় পর্যন্ত, যদি কোমরে কোনো প্রবলেম থাকে সেটা ঘাড় পর্যন্ত হতে পারে। মেরুদণ্ডের লেভেলটাই মানে ব্যাক পেইন তখন সে ফিল করবে। তখন এইসব সমস্যা নেই, তখন আমরা ডায়াগনোসিস করি, যেটা আমরা ডাক্তারি ভাষায় অথবা ডাক্তারিভাবে কিছু ডায়াগনোসিস করি। পাশাপাশি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন এমআরআই। এটা খুব সহজেই মেরুদণ্ডের যে কোনো সমস্যা আমরা সহজেই শনাক্ত করতে পারি। তো এমআরআই কথাটা যখন আসলো তখন আমি আপনার কাছে একটু শুনবো যে এমআরআইটা আসলে কি? আসলে এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এটা আমরা যেটা ভাষা হচ্ছে, আমরা যে সবাই যে এই যে কথা বলছি, এই যে টিভি মিডিয়ার মাধ্যমে যে এই যে সারা বিশ্বে বিভিন্ন নিউজ যাচ্ছে, সবই ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে। তদ্রূপ এই রিজোনেন্সটাই একটা মেশিনের মাধ্যমে তৈরি করে ইমেজ নেওয়ার জন্য, যে একেবারে মেরুদণ্ডের শরীরের কোথাও কোনো সমস্যা আছে কিনা ওটা দেখার জন্য ওই ইমেজটা প্রয়োগ করে। এটা এক্সরের চেয়ে অনেক উন্নত এবং খুবই নিরাপদ, যেটার মাধ্যমে আমরা এমআরআইটা এক্সরে চাইতে অনেক উন্নত, মানে একেবারে পুরো জিনিসটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে বোঝার জন্য এমআরআই। আসলে আমরা বেসিক্যালি ডাক্তারি ভাবে আমরা ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারি যে কোথায় সমস্যা। ডাক্তারি ভাষায় মেকানিক্যাল সমস্যা, প্যাথোলজিক্যাল সমস্যা, এই জিনিসগুলো জানতে হবে। আসলে মেকানিক্যাল সমস্যাটা 90 ভাগের ভিতরে যেটা হচ্ছে, যেমন এই যে মেরুদণ্ডটা আছে, এই মেরুদণ্ডটার এখানে দেখেন লাস্ট এসে এই যে ডিস্কটা ফেটে লাল হয়ে বের হয়ে গিয়েছে, লাল, এটা মানে অ্যাবনরমাল, এটা সাধারণত এটা একটা মেকানিক্যাল সমস্যা। এটা বিভিন্ন কারণে হতে পারে। যদি দীর্ঘ সময় কেউ বসে বসে কাজ করে, চেয়ারে, অফিস আদালতে, অথবা নিচে বসে যারা গ্রামগঞ্জে এবং যারা সেন্ডেটরি ওয়ার্কার, এই যে হার্ড পরিশ্রম করে, যেমন শ্রমিক পেশাজীবী, যারা আমাদের দেশের বাহিরের জনগণ অনেক কাজ করে নিচে বসে ঘন্টার পর ঘন্টা, দেখেন এই মেরুদণ্ডের কোমর অংশটা এইভাবে সি থাকবে, মানে এরকম সি আকৃতির, হ্যাঁ, ব্যাক সি থাকবে। কিন্তু আপনি যদি সামনে ঝুঁকে কাজ করেন, এটা আস্তে আস্তে সামনে বেঁকে যাবে। বেঁকে যেতে যেতে দীর্ঘদিন করতে করতে এই ডিস্কটা তখন পিছন দিকে ফেটে বের হয়ে আসবে। এসে সে এই স্পাইনাল যে নার্ভ আছে হলুদ, এটার ভিতর প্রেসার ক্রিয়েট করবে। করার পর তখন দেখা যায় যে ব্যাক পেইন হবে, সিভিয়ার পেইন হতে পারে, পা মনে হবে যে কেটে নিয়ে যাচ্ছে অথবা আলাদা করে ফেলা উচিত, এরকম মনে হবে রোগীর। সিভিয়ার পেইন হতে পারে। পাশাপাশি পুরা শরীর দ্বারা তার একটা কমপ্লেক্স পর্যায়ে চলে যাবে এবং এটা চলতে চলতে দেখা যায় এক পর্যায়ে অনেক সময় পা ভার হয়ে আসে বা প্যারালাইসিস জাতীয় সমস্যা হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলি, ডিস্ক প্রলাপস যদি ফেটে আসে, সেটা হচ্ছে আপনার যে তার প্রস্রাব এবং পায়খানা সেটা সে ধরে রাখতে পারবে না, বা ইনকন্টিনেন্সি বলি আমরা, মেডিকেল ইনকন্টিনেন্সি, যে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না, তার এই ডিস্কে যদি বড় আকারে প্রেসার হয়। তো এটা একেবারেই অনেক পরে হয়, সাধারণত এটা ওই জাতীয় রোগী খুবই কম। আর যে বাকি যে সমস্যা 10% যেটা আমি বলেছি শুরুতেই, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল সমস্যা। প্যাথোলজিক্যাল সমস্যা কি, মেরুদণ্ডে যদি বোন ক্যান্সার হয়, বোন টিবি হয়, মানে কোনো প্যাথোলজিক্যাল জীবাণুর আক্রমণে বা সমস্যার কারণে সে থেকেও মেরুদণ্ড ব্যথা হতে পারে। তো সেই জাতীয় রোগীগুলা খুব সহজেই ডায়াগনোসিস করা যায়, কারণ এই জাতীয় রোগীগুলা দীর্ঘদিন ব্যাক পেইনে ভোগে। তার ওজন কমে আসতে পারে, ওজন কমে আসতে পারে, পাশাপাশি তার
যেটা আমরা বলি মাংসপেশি, শরীরের হাত পায়ের মাংসপেশি শুকিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আপনার মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধানগুলো জানতে আমাদের সাথেই থাকুন। বাত ব্যথা ও প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও কনুইয়ের ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 1992 সাল থেকে টেস্ট ও বেবি, হিমায়িত শিশুর সকল প্রকার হরমোন পরীক্ষার সফলতার অগ্রদূত। এখানে রয়েছে কম্পিউটার প্রযুক্তিতে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি, উচ্চমান সেবার জন্য রয়েছে 3D ওপেন এমআরআই, 3D মাল্টি স্লাইস, স্পাইরাল সিটি স্ক্যান, যার মাধ্যমে পাইপ ছাড়া ভার্চুয়াল এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করা হয়। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। জীবন রক্ষায় ঝুঁকি নয়, ইসলাম ডায়াগনস্টিক ল্যাব করে সঠিক রোগ নির্ণয়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 23/6 রূপায়ণ শেলপোর্ট, শ্যামলী, ঢাকা। বাত ব্যথা ও প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও কনুইয়ের ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 1992 সাল থেকে টেস্ট ও বেবি, হিমায়িত শিশুর সকল প্রকার হরমোন পরীক্ষার সফলতার অগ্রদূত। এখানে রয়েছে কম্পিউটার প্রযুক্তিতে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি, উচ্চমান সেবার জন্য রয়েছে 3D ওপেন এমআরআই, 3D মাল্টি স্লাইস, স্পাইরাল সিটি স্ক্যান, যার মাধ্যমে পাইপ ছাড়া ভার্চুয়াল এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করা হয়। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। জীবন রক্ষায় ঝুঁকি নয়, ইসলাম ডায়াগনস্টিক ল্যাব করে সঠিক রোগ নির্ণয়। ইসলাম ডায়াগনস্টিক ল্যাব 23/6 রূপায়ণ শেলপোর্ট, শ্যামলী, ঢাকা। স্যার, আমরা মেরুদণ্ডের এই সমস্যার সমাধানগুলোতে আসব, কিন্তু তার আগে আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে একেবারে সাধারণ মানুষের খুব কাছাকাছি যে কিছু কোশ্চেন করেছে, তাদের সমস্যার কথা শুনেছে, তারা আপনার কাছ থেকে কিছু সলিউশন চেয়েছে, সেটা একটু দেখে আসি। আমি এই কাজ করেই খাই, ডেইলি 8 ঘন্টা হাতুড়ি আমি পিটাই। এটা করতে করতে আমার হয়তো বয়স হয়ে যাবে, বা আমি আর বেশি দিন করতে পারবো না। যেটা আমি করতে পারি বা আমার শরীর সুস্থ থাকে, আমার এরকম একটা ব্যবস্থা আমি আশাবাদী। থেকে 10 বছর পর্যন্ত একটা মেরুদণ্ড ব্যথায় ভুগতেছি। অনেক এক্সারসাইজ করেছে, কিন্তু মেরুদণ্ড কোনো ক্ষয় এবং হাড্ডি হয়নি, কিন্তু কোনোতেই আমার এই ব্যথাটা ভালো হচ্ছে না। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে ইনজুরি হয় আমার। তো ইনজুরির কারণে পরবর্তীতে এটা আমার অনেক মারাত্মক সমস্যায় পড়ি। পরবর্তীতে ইনজুরির কারণে আমাকে অপারেশন করা লাগে। তো এখন অপারেশনের পরিপ্রেক্ষিতে ভালো আছি, কিন্তু তারপরেও এই সম্পূর্ণ সমস্যাটা আমার এখনো সলভ হয় নাই। তো বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে তারা যে মেরুদণ্ড সমস্যা ভোগার কিন্তু তাদের নির্দিষ্ট কজ এখানে আছে, যে কারণে তাদের মেরুদণ্ড সমস্যা ভোগার কথা। একজন বলেছেন যে ওনার আঘাত পেয়ে মোটরসাইকেলে এখন বসেছিল, যে আঘাত পেয়ে মেরুদণ্ড সমস্যা হয়েছে, তারপরে অপারেশন করেছে, কিন্তু এখনো ব্যথা রয়ে গিয়েছে। তো এটাও যেহেতু আঘাতজনিত মেরুদণ্ড সমস্যা, আমরা যে মেকানিক্যাল সমস্যাগুলো বললাম তার ভিতরে একটা অংশ। তা আমাদের দেশে তো উন্নত মানের ট্রিটমেন্টগুলো হচ্ছে, কিন্তু মানুষ কেন এত বাইরে ট্রিটমেন্ট করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বসে? আসলে এক সময় ছিল বাংলাদেশের যে হয়তো মিডিয়ার যে একটা রোল, এটা এই চিকিৎসা প্রচারে, চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার যে ব্যাপার অধিকার মানুষের, এই জিনিসগুলা মানুষ জানতো না। মানুষের অনেক সময় ভ্রান্ত ধারণা ছিল যে দেশের বাইরে গেলেই এই চিকিৎসাটা ভালো হবে। এই ক্ষেত্রে কিন্তু এখন মিডিয়া অনেকাংশে এগিয়ে এসেছে, যার কারণে এখন কিন্তু কোন রোগী, মিডিয়াকে একটা থ্যাঙ্কস হ্যাঁ জানাতেই পারি। অবশ্যই আমরা এই জন্য মিডিয়াকে আমার তরফ থেকে এবং আমার হাসপাতালের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা জিনিস বলতেন যে ব্যথার ওষুধটা ঠিক কতটা, আমরা জানি যে অনেক বেশি ক্ষতিকর, কিন্তু আরো যদি ডিটেইলস বলতেন যে ঠিক কতটা ক্ষতি করে, তাহলে হয়তো দর্শকরা একটু সচেতন হতো। আসলে অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন রোগী আমাদের কাছে আসে যে মেরুদণ্ড সমস্যা নিয়ে, কোমর ব্যথা নিয়ে, ঘাড় ব্যথা নিয়ে, পাশাপাশি দেখা যায় যে এই সমস্যা তো আছেই, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়াতে তার লিভারে পানি জমে গিয়েছে, পেট ফুলে নিয়ে এসেছে, চোখের নিচে চোখ ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে, হাত পা ফুলে যেতে পারে, বিভিন্ন ব্যথার ওষুধ কারণে বিভিন্ন শারীরিক সমস্যা, যেটা হার্টের সমস্যা হতে পারে, এবং কি এই যে স্ট্রোক জনিত যে সকল প্যারালাইসিস হচ্ছে, সবগুলা স্টোরি যদি আমরা দেখি, বেশিরভাগই ব্যথার ওষুধ খেয়ে বছরের পর ব্যথার ওষুধ
খেয়ে এই ওষুধগুলা গিয়া লিভার, কিডনি এবং হার্টের উপরে বিশাল প্রভাব পড়ে। তো আমরা ব্যথার ওষুধের অবশ্যই যদি দরকার হয় কোনো চিকিৎসক যদি দিয়ে থাকেন সেটা একটা নির্দিষ্ট ডে পর্যন্ত দেওয়া হয়। সাধারণত যে অ্যাকিউট কেসগুলো, যে কেউ আঘাত পেয়েছে অথবা কোনো অপারেশনের পরবর্তীতে। হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর স্বনামধন্য একটা হসপিটালে, ডিপিআরসি হসপিটালে গিয়ে একজন পেশেন্টের কথা শুনেছে, তার উন্নয়ন প্লাস সে কি করছে, এখন সে কেমন বোধ করছে, সে কেমন এসেছিল। তো আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি। প্রথমে আমি ব্যথা শুরু হয় কোমর পর্যন্ত, কোমর থেকে আস্তে আস্তে বছরখানেক ধরে এই দিকে আস্তে করে হাঁটু পর্যন্ত এই ব্যথাটা নেমে আসে। কিন্তু আসলে আমি তখন মানে ব্যথাটা মানে তেমন কেয়ার করি নাই। কেয়ার যদি করতাম তাহলে আমি তখন থেকে ডাক্তার স্বর্ণাপন্ন হইতাম। তারপর 1 বছর চলে গেল। 1 বছর চলে যাওয়ার পরে আমার চাকরিটা চলে গেল। প্রথম থেকে যদি আমি আসলে আমার এই ব্যথার জন্য যদি খুবই কেয়ারফুল থাকতাম তাহলে আজকে আমার এই রোগে ভুগতে হতো না। অনেক ব্যথা করে, তখন কোথাও বসে থাকি আধা ঘন্টা, না হলে শুয়ে থাকি। কিছুক্ষণ শুয়ে থাকলে আমার ব্যথাটা আস্তে কমে যায়। এমনিতে কোমরে ব্যথা পাই মাঝে মাঝে। কোনদিন সকালবেলা ঘুমের থেকে ওঠার সময় কোমরে ব্যথা লাগে। ফিজিওথেরাপি দেওয়ার পর থেকে সকাল 9টায় শুরু করে ফিজিওথেরাপি, রাত 9টা পর্যন্ত আমার এই ফিজিওথেরাপি চলে। সিস্টাররা টেক কেয়ার করতেছে, তারপরে যারা ডাক্তার আছে সহকারী ওরাও টেক কেয়ার করতেছে। আমি ভালোই সুবিধা পাইতেছি। স্যার, আমরা দেখলাম যে উনি ডিস্ক প্রলাপসের একজন পেশেন্ট। তো উনি যেটা বলছে যে প্রথমে তার খারাপ লাগতো, কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার ফলে তার ধীরে ধীরে সে উন্নতি ফিল করছে, তার ভালো লাগছে, সে সুস্থ অনুভব করছে। তার দেশের বাইরে চাকরিটা পর্যন্ত চলে গেছে, কিন্তু সে এখন সুস্থ ফিল করছে। তো এই ব্যাপারে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা ঠিক ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করছে? যেহেতু এই রোগীটা আমার কাছে এসেছে আজকে 10-15 দিন ধরে আমাদের ডিপিআরসি হাসপাতালে, আসলে এখন সে মোটামুটি পুরোপুরি সুস্থ। কারণ হচ্ছে তার যেটা দেখা গেছে যে তার বিদেশে থাকার কারণে ওখানে তাকে নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করতে হতো, যার কারণে তার ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছিল। সেই ডিস্ক প্রলাপসের কারণে তাকে বলা হয়েছিল যে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পর যে এমআরআই করে দেখার পরে বললো যে অপারেশন করতে হবে। রোগী ভয়ে অপারেশন করে নাই, আর সঠিকভাবে চিকিৎসা পায় নাই। আমার কাছে আসার পর আমরা এই রোগীকে রেগুলার হসপিটালে ভর্তি রেখে আজকে 15 দিনের মতো 4 থেকে 5 বেলা ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং মোটামুটি রোগী ইমপ্রুভ হয়ে গিয়েছে। তো এই ফিজিওথেরাপি চিকিৎসাটাই হচ্ছে আসলে বুঝতে হবে, এটা একেবারেই মডার্ন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে আমরা ডাক্তাররা বিভিন্ন রকম মেকানিক্যাল, আমরা ম্যানুয়াল বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেটার মাধ্যমে ডিস্কটা আস্তে 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 তা সেন্ট্রালাইজড হয়ে যায়। যদি ডিস্কটা ফেটে গিয়ে থাকে তাহলে এটাকে আমরা যদি রেস্টে না রাখি, রেখে যদি ফিজিওথেরাপি ওইভাবে না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কিন্তু আর হিলিং হবে না, এটা জোড়া লাগে না। হ্যাঁ, হসপিটালাইজ করে তাকে যদি আমরা রেগুলার ফিজিওথেরাপি দেই, এবং আমার এই ফিজিওথেরাপিস্ট প্রতিটা ডাক্তারেরই নিজস্ব হাত একটা ডাক্তারের সার্জনের মতো অপারেশনের মতো কাজ করবে। এখানে অপারেশন করতে হবে না, আমরা বিভিন্ন ম্যানুয়াল টেকনিক অ্যাপ্লাই করে থাকি। অপারেশনের ব্যাপারটা যখন আসলো তখন আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমরা যে ডিপিআরসি হসপিটালের যে পেশেন্টের কথাটা শুনলাম, যে সে বলতে চাচ্ছে যে ফিজিওথেরাপি নিয়ে সে খুব ভালো বোধ করছে। তো